দে দে বাজার আমার দে ফসাই হইব ফসাই কিরে কাল্লা তো সারে না সারে দিও না ওরে ডলা দে ডলা দে আম্মা আপনারা এটা কি করতেছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? এরকম গরুর মতো করে আমারে কেন চুবাইতাছেন? আরে চুপ চুপ কেন বুঝতাছস না এই যে কাইল্লা চামড়াটা না এইটা ঘষা মাঞ্জা ফসা বানাইতেছি ফসা দে ডলা আরে মা যে কাল্লার কাল্লা যতই ঘষো ফসার হবে না বুঝছো? এই বাজার তাইলে এক কাজ কর আমি তো একটা জামা নিয়ে আইছি জামা দিয়া ঘষা দেই নিশ্চয়ই ফসা হইয়া যাইবো মাশাআল্লাহ মাশাআল্লাহ আম্মা ছাড়েন! আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি যে কালা এটা দেখা আপনার পোলার সঙ্গে আমার বিয়ে দিয়ে আনেন নাই, তখন তো ঠিকই আমার বাপের কাছ থেকে এতগুলা টাকা যৌতুক নিয়ে আপনার পোলার জন্য আমারে আনছেন বউ কইরা, তখন মনে ছিল না? আরে টাকাটা নিয়েই তো ভুল করছি টাকাটা যদি না নিতাম তাইলে মজাটা বুঝতি এখন এমন একটা জায়গায় এসে ঠেকছি না পারতাছি গিলতে না পারতাছি উদ্রয়ে ফালাইতে আরে মা বাদ দাও তো তুমি ঝামা দেয়া যতই ডলাডলি করো না ওর চেহারা ফর্সা হবার না ও কোনোদিনই ফর্সা হইব না ও তো একটা জন্মের কাল্লা দেখো তোমরা আমার সাথে যা খুশি করছো আমি মাইনা নিছি আমি আর এখন মানতে পারতেছি না এই মায়ের নিয়ে আমি আর সংসার করবো না আমি সুন্দর দেখে নতুন দেখে বিয়া করবো তারপর যেমন চাই তা করবো মা আপনার পোলা কি কইতাছে আমি নাকি আরেকটা বিয়ে করব? করবই তো কেন করব না হ্যাঁ এই কাইল্লে ফুমা লইয়া কি আমার পুলা সারা জীবন কাটাইবো হ্যাঁ কত ডলাডলি করলা তুমি ফসা হইবার না আসলে তুমি জাত কালা মানে জন্মের কালা কর এখন সতীনের সংসার কর সতীন এসে যখন দিব না কয়টা তখন ঠিকই তার পাইবি জামাই কাজে আম্মা আম্মা আপনার পোলার এই কামটা করতে দিয়েন না আম্মা, আম্মা শুনেন। আল্লাহ তুমি আমার এটা কেমন জীবন দিলা, যে জীবনে কোনো সুখ নাই শান্তি নাই। তুমি আমার কেন কালা করে পৃথিবীতে পাঠাইছো? কেন কালা করে পাঠাইছো? মা ও মা আরে কই তুমি দেহ কারে নিয়ে আইছি এ কেলেনি পালা করে চায়া দেখ এটা হইতাছে আমার বউ কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো ও মুখটা দেখছিস কি সুন্দর হুরপুরি ওর দিকে তাকাইলে মনে হয় পুরা দুনিয়াটা আমার সামনে দাঁড়ায় আছে আর তুই একটা কাল্লানি এই তুই এইখানে কিসের জন্য বসে আসিস কত ও মা মা আরে বাজার কি হইলো আরে সর চায়া দেখ কি রে বাজান তুই এটা কারে নিয়ে আইছস হুরপুরি একদম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তোমার একমাত্র ছেলের বউ আরে মাগো তোমার স্থান তো পায় না আমার বুকে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আরে সূর্যের চাইতেও তো ওর গায়ের রং আরো ফর্সা ও বাজান আমার কি মনে হইতেছে জানোস আমাবস্যা আমাগো কাইটটা গেছে পূর্ণিমার চাঁদ উঠছে ঠিক কথা কইছো ওই কাল্লা বউটার মুখের দিক তাকালে বউ কইতাছে কিসের জন্য আমি তো বুঝলাম না ও তো আমগো বাসার এই কাজের মেয়েরও যোগ্য না ওই যে তোমারে বলছিলাম ওইটাই আমার প্রথম বউ আর কি আমি মানি না ও আচ্ছা এইটাই তাহলে তোমার প্রথম বউ, ওই যার কথা সব সময় কও কালী। দেখতে তো আসলেই জঘন্য। বৌমা সুনজরে তাকাইও না ওর চোখের দৃষ্টি ভালো না গায়ের রংটা যেরকম কালো চোখটাও কালো অন্তরটাও কালো মা একদম ঠিক কথা কইছে মনের ভুলেও ওই কাল্লার পিছনে পিছনে থাকবা না ওরে দেখলে প্রয়োজন পড়ে তুমি 2 মাইল ফাঁক দিয়া যাবা তারপরও ওর চোখের সামনে পড়বে না কারণ ওর চোখের সামনে পড়লে আর ও যদি তোমার সামনে আসে তোমার দিনটা অশুভ হয়ে যাবে আমি তো ওর পিছনে পিছনে যাবো না, কিন্তু আমি তোমার কথা ভাবতাছি তুমি এটারে নিয়ে এতদিন সংসার করলা কেমনে, এক বিছানায় থাকলা কেমনে? তোমার কি ঘৃণা করে নাই? আর অন্ধকারে কি এটারে খুঁজা পাইছো? সি আরে চার্জার লাইট 2-3টা নষ্ট হয়ে গেছে ওর জন্য ওরে খুঁজতে খুঁজতে আচ্ছা তোরা কি এইখানে দাঁড়ায় কথা কইবি না ঘরে যাবি আসো মা চলো আসো আসো আরে আসো এই সর
এই শোন, এই নে আমার এই কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া দিবি, যাতে একটু ময়লাও না থাকে। ঠিক আছে বোন, আগে এই থালা বাসনগুলো ধুয়ে নেই, পরে কলপাটটা পরিষ্কার করে তোমার এই কাপড়গুলো ধুয়ে দিমুনি। এখন এই কাপড়গুলো নিয়া তুমি তোমার ঘরে রাইখা দাও। ধরো। কি তুই আমারে কাম দেখাইতাছস? তুই আগে আমার কাপড় ধুবি, তারপর বাকি কাজ করবি। দেখো বোন, এখন যদি কাপড়গুলো ধুইতে যাই তাইলে আমার পুরো কলপাটটা পরিষ্কার করতে হইব, পরিষ্কার কইরা পরে কাপড় ধুইতে হইব, আবার থালা বাসন ধোয়া লাগবে, তাইলে এক কাম ডাবল কইরা করা হইল না। যেরও দৌড়ছে, আমি যদি কাপড়গুলো একটু পরেও ধুয়ে দেই তাতে কোনো সমস্যা হইব না, শুকাই যাইব। নাও। তোরে এই বাড়িতে রাখছে কি করতে? হ্যাঁ, বাসার সমস্ত কাজ করতে। তা না হলে তোর মতন কালির এই বাড়িতে কি করতে রাখবে? তোরা আমি এখন কাপড় ধুইয়া দিতে বলছি, তুই তাড়াতাড়ি আমার কাপড় ধুইয়া দিবি। আমি খুব ভালো করেই জানি আমারে এই বাড়িতে কিসের লেগে রাখছে, কামের লেগে রাখছে। যদি কাম না করা লাগতো তাহলে যে কবে এই বাড়ি থেকে বাইর করে দিত সেটা আমি জানি। তারপরও আমি এক কাম ডাবল করে করতে পারবো না? এমনিতেই সংসারে মেলা কাম, সব কাজ আমার করা লাগে। তুমি এক কাজ করো, এটা নিয়ে রাইখা দাও, পরে ধুয়ে দিতাছি। ধরো। ও আচ্ছা, তুই তাইলে আমার সোজা কথাই কাপড় ধুইয়া দিবি না, তাই না? ঠিক আছে, তোরে আমি এখন মজা দেখাইতেছি। মা, 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 কানমু না তো কি করমু? মা দেন, আমি মাত্র 2টা কাপড় ধুইতা দিছি, আমারে কতগুলা কথা শুনাই দিছে। আমারে কই তোর কাজ তুই কর, আমার লগে তুই তুকারি কইরা ব্যবহার করতেছে। মা আপনিই কোন, আমার বাপের বাড়িতে কি আমি কোনোদিন কাম করছি? আমার বাপের বাড়িতে কতগুলা কামের লোক রাখা, আর আমারে কইতাছে আমি নাকি কাপড় ধুমু। বোমা শান্ত শান্ত, কান্দো না। আরে তোমার চোখ দিয়া পানি পড়বো কেন? তুমি তো কানবা না। কানবো তো ওই পুরা কপালি, কালি কানবো। ওই এই কাইলে কত বড় সাহস তুই আমার বৌমারে মুখে মুখে কথা কস, কাজ করতে কস। আনছি কিসের জন্য? হ্যাঁ, তোরে কিসের জন্য আনছি? এনম জমিদারি করার লাগিয়া। দাও, কাপড় ওই দিব, ধর কাপড়। এই কাপড় দিবি, থালা বাসন মাজবি। আর যদি ময়লা কিছু থাকে ওর মুখের মধ্যে না ফিক্কা মারো, ও সব কাজ করে দিবে। চলো শোনা, চলো। আল্লাহ গো, তুমি কি আমার এই পৃথিবীতে পাঠাইছো শুধু অবহেলা আর অত্যাচার ভোগ করার জন্য? এইভাবে ধুকে ধুকে আমারে নামাইরা একেবারে মাইরা তোমার কাছে নিয়ে যাও। এত কষ্ট, এত অবহেলা সহ্য হয় না। আমার স্বামী আমার চোখের সামনে অন্য একটা মেয়ের সঙ্গে সংসার করে, এইটা আমার চোখে দেখা লাগতেছে। সংসারে কত কাজ করি, তারপরও কারো কোনো মন পাই না। ঘোরাফেরা সমস্ত দোষই আমারই হয়। আমার সবাই কালা বইলা কেমন করে কথা কয়, এইগুলা কি তুমি শোনো না? এত কষ্ট আমার ভালো লাগে না, তুমি আমারে নিয়ে যাও তোমার কাছে। রিটু ভাই, ভাই শুনলাম আপনি নাকি আবার একটা বিয়ে করছেন। ও বিয়ে তো করছি, কেন খবর পাও নাই? ও তার মানে তোমার দাওয়াতই দেয় নাই, তাই না? শুনো, তোমার ভাবি একদম হুরপুরি, ওর দিকে তাকাইলে দুনিয়ার সবকিছু মিলা যাবা মিয়া। একবার যাইও, তোমার ভাবিরে দেখাইছো। আচ্ছা আমার একটা কথা বলুন তো, আপনি বা আপনার মতো মানুষেরা একটা মেয়েকে বিয়ে করে কেন? শোকেসে সাজায় রাখার জন্য? লোকজন আসবে যাবে, বউ দেখবে। আরে বউ তো আপনার বউ দেখতে কেমন ওইটা তো বড় ব্যাপার না, আসল কথাটা হলো তার মনটা কেমন। আপনার এর আগেও একটা বউ আছে, একটা বউ থাকতে ওই মেয়েটার কপাল নষ্ট করে আপনি আরেকটা বিয়ে করছেন, কাজটাকে ঠিক করছেন? হ্যাঁ মা চুপ করো, জ্ঞান দিতে আইছো তাই না? এই তোমার কাছে কি আমি জ্ঞান নিবার জন্য এখানে দাঁড়াইছি? আমি যাইতাছি বাজারে, তুমি আমার আটকে উল্টাপাল্টা কথা বলতেছো। এই শোনো, আমার বউ সুন্দর দেখা তোমার বউ সবার হিংসা হয়, তাই না? এলাকার সবার মধ্যে নাম্বার 1 বউ বিয়ে করছি, এখন তোমাদের গায়ে লাগে গেছে। ও চোখ জ্বলে, তাই না? আর তুমি আমার আগের বউয়ের কথা বলতেছো। রে ওইটা তো একটা কাইলানি, ওই হারামিরে দেখলে আমার কেমন জানি বমি আসে। ওর কথা আর মনের ভুলেও আমার সামনে উচ্চারণ করবা না, বুঝছো? ওই যাইতেছিল, এইদিকে যাও, আমার বাজারে যাওয়া লাগবে। আপনি এগুলো কি বলতেছেন? একটা মানুষকে দেখলে আপনার বমি আসে? আরে সে তো শিক্ষিত একটা মেয়ে, ভালো একটা মেয়ে।
আপনারা দিনের পর দিন তার অত্যাচার করেন, তারপরও মেয়েটা মুখ বুজে সব সহ্য করে আপনাদের ফ্যামিলিতে রয়ে গেছে। এই জায়গায় যদি অন্য একটা মেয়ে হইতো না, আপনাদের লাথি মেরে কবে চলে যেত আপনি জানেন? হ্যাঁ চুপ করো। এই ও কি তোমার বই লাগে নাকি যে ওর পক্ষে নিয়ে কথা বলতেছো? শুনো, তোমরা আমি সাফ সাফ বলে দিতেছি, আমার ওই কাইল্লা বোর্ডারে নিয়ে আর কোনো কথা তুমি বলবা না। এইসব মাতাব্বুরি একটু কম করো, মাতাব্বুরি বাইতে যায় দেখো, আমার সাথে না, বুঝছো মিয়া? এই সরো, কত সব ফালতু লোক কোথাকার জানি। এই লোকটা শুধরাবে না। আখি, আখি, এই আখি, আর আমার সুন্দরী বউটা কই? চলে আসছো তুমি? আমি যা যা বলছি সব আনছো তো? একদম সব কিছুই নিয়ে আইছি। আর পাবদা মাছ আর খাসির মাথা? আর আনবো না, এটা আমার সুন্দরী বউয়ের পছন্দের খাবার। এইটা যদি না নিয়ে আসি তাহলে কেমন হবো কত? ওই দুটাই আগে কিনছি, নাও সবই আছে। শোনাবো, আসলে তোমার একটু আদর করি। আরে তুমি এসব কি করতেছো? হ্যাঁ, বাড়ির বাইরে লোকজন যদি দেখা ফেলে? লোকে দেখবো তাতে কি হয়েছে? তুমি আমার বউ না? শোনো, তোমার দেখলে আমার মনের মধ্যে কেমন জানি ফিলিংস জায়গা ওঠে। আসলে তুমি তো আমার ওই চাঁদ সুন্দরী বউ, যার জন্য তোমার একটু ভালোবাসতে ইচ্ছে করে। আরে আসলে তোমার একটু আদর করি। আরে তুমি কি শুরু করছো? পাগল হয়ে গেছো? তুমি ঘরে যাও, আমি এগুলা রান্না করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। আপনি কি কোথাও যাইতাছেন? শেষ, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কালা বিলাইটা আমার রাস্তায় বাধা দিল, সর্বনাশ। হাই রে হাই রে, আজকে আমার দিনটা যে কি হবো একমাত্র আল্লাহই ভালো জানে। এই এই হারামি কাল্লা সুদা মহিলা, এই তোর এই রাস্তায় আসতে কে বলছে? তোর আমি 100 দিন বলছি যে তুই আমার রাস্তা কাটবি না। আমি কি করছি? কি করছিস তুই বুঝছ না তাই না? এই শুন, তোর মতো কাল্লা বউ আমার চোখের সামনে পড়বে না আমি স্বপ্নও ভাবতে পারি নাই। একটা কালা বিলাই যদি রাস্তা আটকায় তাহলে যেই ক্ষতি হয়, তোর মতো কালা বউয়ের মুখ দেখে কোথাও গেলে তার সাথে বেশি ক্ষতি হয়। আমি কি করছি? ও মা, মা দেখো, দেখো তোমার এই কাল্লা বউ কি করলো, দেখো তাড়াতাড়ি আসো। সর্বনাশ! এসা দেখো আমার সামনে কারা দাঁড়ায় আছে। ও তোমার কতদিন কইছি যে তুমি এই কাল্লা বউটা আমার রাস্তার চোখের সামনে যেন না আসে। কি করছে? আজকে আমার রাস্তাটা কাইটা দিছে। আজকে কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু একমাত্র দায় ওর। হ্যাঁ, সর। এই কালির করে কালি, তোরে কতদিন কইছি যে আমার পোলা যখন বাড়ি থেকে বাড়িয়া বাজারে যাইবো, হাটে ঘাটে যাইবো, এই কালামার কাছে চেহারাটা জানি আমার পোলার চোখের সামনে না পড়ে। আর তুই কি করলি? আমার পোলার চোখের সামনে এসে দাঁড়ালি। হ্যাঁ, এখন যদি আমার পোলার কোনো ক্ষয়ক্ষতি হয় আমি তো তোরে ছাড়ুম না, তোর হাড় মাংস আমি এক কইরা ছাড়ুম। মা, আমি বলে দিতাছি, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার কোনো রাস্তা আটকাস তাহলে কিন্তু তোর খবর আছে। আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে একমাত্র দায়িত্ব তোর। কি দেখে যে তোমরা আমার এই কাল্লা মহিলাটারে যে বিয়ে করাইছো আমি কিছুই তো বুঝতে পারলাম না। স্যার আমার যাইতে দাও। কে আইলো? খাম্বার মতো দাঁড়ায় রইছস কেন? যা কাজ কাম কর। আর কি রান্না করে যাবি আর কি কাজ করবি? পাতিলের তলা যে কথা, তোর চেহারাও তুই একই কথা। কোনটা তরকারির পাতিল আর কোনটা মানুষ কিচ্ছু বোঝা যায় না। যা কইতাছি হারামজাদি যা। এই মাইয়াডারে এই বাড়িতে আইনা আমার পুলার জীবনটা শেষ, আমার জীবনটা শেষ। আরে কি সর্বনাশটা হইছে। এই নে কালি, বাজারে ব্যাগটা ধর। কি হলো? বাজার ব্যাগটা ধর। এখানে অনেকগুলা বাজার আছে, খাসির মাথা আছে, পাবদা মাছ আছে, এগুলা কিন্তু ভালোভাবে রান্না করতে হবে। আর খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না করবি, আর পাবদা মাছ ভালো করে সরিষা বাটা দিয়ে রান্না করতে হবে। আর শোন, ভুলও কিন্তু সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবি না। যদি যাস না তাহলে কিন্তু একদম হাত ভেঙে দিব। ওই ব্লেন্ডার কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিছে। না না, ব্লেন্ডার করবো না। আমি সব সময় মশলা বাইটা তারপরে রান্না করি, কারণ বাটা মশলা দিয়া যদি তরকারি রান্না করি ওই তরকারি অনেক স্বাদ লাগে। হাতের ছোঁয়া যদি তরকারির মধ্যে না থাকে তাইলে ওই তরকারি কি মজা লাগবে কেউ? হয়েছে হয়েছে, তোর আমি এখন জ্ঞান শোনাইতে বলি নাই। যেভাবে বলছিস ঠিক ওইভাবে রান্না করবি। আচ্ছা ঠিক
ঠিক আছে, তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, তোমার পছন্দ মতনই রান্না করবো। আর তরকারি খাইয়া অনেক মজা পাবা। আমার হাতের রান্না কিন্তু খারাপ না। হ্যাঁ বুঝতে পারছি, আছে তো একটাই যোগ্যতা, শুধু কাজ করার। চেহারাটা তো কালির মতো, একদম দেখতেও জঘন্য লাগে। ওই জন্যই তো তোমার স্বামী আমারে বিয়ে করে আনছে। তোমারে দেখলে তো পছন্দও করে না, সহ্যও করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি এখানে এত কথা বলতে চাই না, ভালোভাবে রান্নাটা করবি। ঠিক আছে, যাও। আচ্ছা, তোর একটা কথা জিজ্ঞেস করি। আমি এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে আসি, ওই দিন থেকে আমি তোর সাথে সব সময় খারাপ ব্যবহার করি। যখন তখন আমি তোর সাথে খারাপ ব্যবহার করি। তোর কি ব্যথা লাগে না, কষ্ট লাগে না? না, কষ্ট লাগে না, কারণ তুমি আমার ছোট বোনের মতো। আমার যদি একটা ছোট বোন থাকতো, ও কি আমার এরকম বকা দিত না? ওর সঙ্গে কি আমার ঝগড়া লাগতো না? শোনো, তোমার তো বড় বোন নাই, তাই জানো না বোন বোনের সম্পর্ক কেমন হয়। সব সময় ঝগড়া ঝাঁটি লাগেই থাকে। আবার মায়া ভালোবাসা সব সময় বোনের প্রতি অনেক বেশি থাকে। আর বড় বোনরা সবসময় এমনই হয়। ছোট বোনগুলা বড় বোনের সাথে চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, আবদার করে। আর বড় বোনরা সব সময় মায়ের মতো ছোট বোনকে আগলাই রাখে। বুঝছো? তুমি আমার একটা ছোট বোনের মতনই। সত্যি কি সম্পর্কগুলো এমন হয়? আসলে আমার তো বোনও নাই, মাও নাই, আমার বাপ ছাড়া তো আমার কেউ নাই। ওই জন্য আমি ওই সম্পর্কগুলোর মর্মও বুঝি না। কে কইছো তোমার বোন নাই? এই যে আমি তোমার বোন। এখন থেকে তুমি আমার সব সময় নিজের বড় বোনের মতো মনে করবা, ঠিক আছে? আর তোমার যদি কখনো কোনো কাজ কাম করা লাগে, শুধু তুমি আমারে বলবা, তোমার সমস্ত কাজ আমি কইরা দেবো, ভালোবাসা কইরা দেবো, কোনো সংকোচ করবা না, বুঝছো? বুঝছি। আর একটা কথা তোমারে বলি, আমি কালো বইলা এই বাড়িতে আসার পর থেকে এত মায়ের খাইছি, এত লাথি উষ্টা খাইছি, এখন আর কারো মায়ের কারো কথা আমার গায়ে লাগে না। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে রান্না করো। মা গো মা, আমরা তো এখন অনেক সুখে আছি। আমার বউটা কত সুন্দর। আগে তো মনটা খুব খারাপ থাকতো, এই বউ আসার পর থেকে আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। ঠিক কথা কইছস বাজান। মনের মধ্যে কেমন জানি একটা সুখের বাতাস বয়। বাড়িটার দিকে তাকায় দেখ, মনে হইতেছে আমার সারাটা বাড়ি হাসতাছে। আসলে মানুষ ঠিকই কয়, যার বাহিরে কালো তার ভিতরেও কালো। ঠিকই বলছো মা, আমার ফর্সা বউয়ের চেহারা মুখ দেখে কোথাও গেলে কামে আমি সাফল্য লাভ করি। শোনো লিটু, আমি আর তোমাদের সাথে এই বাড়িতে থাকতে পারবো না। এটা তুমি কি কইতাছো বৌমা? কেন থাকবা না? কি হয়েছে বৌমা? আরে আমিও তো বুঝলাম না কি ব্যাপার, তোমার কি এমন অসুবিধা হইতেছে? তুমি যখন যেটা চাইতেছো আমি তো সবকিছুই তোমার দিতেছি, তোমার তো অসুবিধা হবার কথা না। আর যদি অসুবিধা হয় সেটা আমারে কও, আমি জমি বেচা হইলেও তোমার আশা পূরণ করবো। তাও তুমি বাড়ি ছাইড়া যাই। আমার সবচাইতে বড় অসুবিধা হইতাছে ওই কালিটা। ওই কালি এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আর ওরা তো তাড়াইলেও যাইবো না এই বাড়ি থেকে। আমি ওর একটু সামান্য কালকে রান্না করতে বলছি, আমার কয় আমি এখন পারবো না, একটু পরে রান্না করে দিমু। যখনই ওরে আমি যেই কাম করতে বলি সব সময় আমার বাহানা দিব, আমার একটা কাজও কইরা দেয় না। আর ওই কালি কি সব রান্না করে, ও কত ঝাল দেয়, আমি ঝাল খাইতে পারি না, ও খুব ভালো কইরা জানে। তাও ইচ্ছা করে তরকারিতে জাল দেয় যাতে আমি খাইতে না পারি। আর তাছাড়া মা, আমি আমার বাপের বাড়িতে কত ভালো বাড়িতে ছিলাম, আমার বাসায় এসি ছিল, ফ্রিজ ছিল, সব কিছু ছিল, আমি কত ভালো ছিলাম, আরামে ছিলাম। আর এখানে আমি থাকতে পারি না, কত গরম লাগে আমার, একটা পাকা পর্যন্ত নাই। তাই আমি এই বাড়িতে আর থাকবো না। ওই হারামজাদা, রাইতে বাতাস করতে পারোস না? দিনের বেলা মাঝে মধ্যে বাতাস করতে পারোস না? আমাকে হয়েছি না জানোস না? মা শুনেন, বলো। আমার হাতে বাতাস করে কোনো লাভ নাই, আমি আমার বাপের বাড়িতেই থাকবো। আপনার পোলা যদি আমার লগে সংসার করে, তাহলে আমার লগে আমার বাপের বাড়িতে যাই সংসার করতে হইব। করবো তো, কোনো সমস্যা নাই। তুমি আমার যেখানে নিয়ে যাবা আমি ঠিক সেইখানেই যাবো। চলো। বৌমা, আমার এই বাড়িতে একলা রেখা যাবে না। তোমার এই সান্দে লান মুখটা না দেখলে আমিও থাকতে পারুম না। ওই কাল্যাণীর সাথে আমি এই বাড়িতে থাকুম না, যাতে আমার এই বাড়ির কপালে। মাগো, তুমি আমার সাথে নিয়ে যাও না। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আপনি সহ আমার সাথে চলেন। আমার এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করতেছে না, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। চলো, আমার এই বাড়িতে আর এক মুহূর্ত
ভালো লাগতেছে না, ব্যাগ গুছামু, চলো মা, চলেন ব্যাগ গুছাবো। চল বাজান চল। না। চলো মা। আপনারা এইভাবে কিছু বলা নাই কোনাই হুট করে বাড়ি ছেড়ে চলে যাইতাছেন, আমি এই বাড়িতে একলা একলা কেমনে থাকবো? কেমনে থাকবি মানে? খাওয়া দাওয়া কইরা বিছানায় যায় ঘুমাইব। আমি একলা থাকতে পারবো না মা, আমার ডর করবো। ভালো কথা, যা ব্যাগ গুছায় বাইরে আয়। লিটু তালাটা মাইরা থইয়া। ঠিক কথাই কইছ। তুই তো বাড়িতে খুঁড়ি ধরে পড়ছস, তুই তো এ বাড়ি ছেড়ে যাবি না। যদি যাইতি তাও না হয় বাড়ি ঘর তালা তোলা দিয়া তারপর আমরা চলে যাইতাম। এক কাজ কর, তুই এই বাড়িতেই থাক। থাইকা তোর এই কালা চেহারাটা দিয়া তোর সাথে একটু ম্যাচিং করে, এই যে টিনগুলা তোর সাথে তো পরিষ্কার দেখা যাইতেছে, একটু কালা কর। আর বাড়ি ভেড়া তো আর তুই বিক্রি করতে পারবি না। থাক এখানে একলা একলাই থাক, আমরা বরং চলে যাই। মা চলো। চল বাজান। তোমার মতন কালির লগে না কেউ থাকতে পারবো না। আর আমি যদি এই বাড়িতে থাকি, ভবিষ্যতে যদি আমার পোলা পাইন কালো হয় তখন? চলো মা যায়েন না, আপনারা থাকেন। মা, চলেন। চলেন। সবাই আমারে এমনি করে একলা ফলাই চলে গেল, আমি এখন এই বাড়িতে একলা থাকবো? বাবা, বাবা। আরে মা, হঠাৎ করে তুই আমার বাসায়? হ্যাঁ বাবা, আসলে ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, ওখানে আমি থাকতে পারতেছিলাম না, ওই জন্য চলে আসছি। একটা রুমে এসি নাই, আর সারাদিন ওই কালির মুখ দেখতে হয়। আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তুই আসছস ঠিক আছে, কিন্তু তোর সাথে ওদেরকে কেন নিয়ে আসছস? বাবা, নিয়ে আসবো না তো কি করব? ওদেরকে রেখে আসলে তো আমার আবার ওই বাড়িতে যেতে হতো, ওদেরকে দেখতে হলেও যেতে হতো। আর ওখানে গেলে তো আমি কালির মুখও দেখতাম। আর তাছাড়া আমি তো আমার স্বামীকে ছাড়া আসবো না, আর আমার শাশুড়িও তার ছেলে ছাড়া থাকবে না, সেজন্য দুজনকে সাথে করে নিয়ে আসছি। আরে ওরা তো গ্রামের গেয়বুত, এ শহরে এসে আমাদের সঙ্গে, আমাদের পরিবেশের সঙ্গে ম্যাচিং করতে পারবে? তাছাড়া এই যে মিয়ান সাহেব, আপনি শহরে আসছেন আত্মীয়র বাড়িতে, ওই 20 টাকা দামের 2টা ব্যাগ নিয়ে আনলে চলবো? মিষ্টি কই, দই কই? হ্যাঁ আসবো মানে বিয়ে সাহেব, আমরা তো তাড়াহুড়া করে আইসা পড়ছি। এই যে আমার পোলা, ও হাটে যাইবো, আমার কাছে 150 টাকা আছে, ওইটা দিমু, দইও আনবো, মিষ্টিও আনবো, খাইবেন কত? আচ্ছা বাবা, বাদ দাও তো, ওদের ওই 150 টাকার দই মিষ্টি দিয়ে আমাদের কি হবে? আমাদের কি কম আছে? আমার অনেক গরম লাগতেছে, অনেক দূর থেকে আসছি, তাড়াতাড়ি আমার এসি রুমটা খুলে দাও। চল মা, তোর এসি রুমটা খুলে দিই, আসুই। চলো বাবা। মা, এসি রুম বুঝতে পারছো? শীতাতাপ নিয়ন্ত্রিত জিনিস। চলো আমরা ভিতরে যাই, একটু বসে আরাম করি। আসো। তোর শ্বশুর মাইয়ারে নিয়ে চটাং চটাং করে চলে গেল, আমাদের লগে কেমন ব্যবহারটা করলো? হ্যাঁ, আমরা তো মানুষ বললে গণ্যই করলো না। আরে মা, আস্তে কথা বাদ দাও তো। শোনো, বড় লোক মানুষের একটু একটু রাখতো থাকবোই, এটাই তো স্বাভাবিক, এত মাইন্ড করার কি আছে? আর তাছাড়াই কথাই আছে না, যেই গরু দুধ দেয় সে গরু লাত্তি খাওয়া ভালো। খেলাম 2-4টা লাত্তি, সমস্যা কি? এসির মধ্যে থাকবো, বুঝো না? বৌমা, কি হয়েছে, কিছু বলবেন? বৌমা, সারাদিন তো আমি আমার পোলা তুমি এই এসি রুমেই কাটাইয়া দিছি গল্প করতে করতে, রাত তো মেলা হইছে। আমারে যদি বিছানাটা দিতা আমি শুয়ে পড়তাম। ও আচ্ছা, শুয়া পড়বেন তাই না? আচ্ছা, আমাদের সিঁড়ির নিচে একটা খালি জায়গা আছে, ওখানে বিছানা করে শুয়ে পড়েন, আপনার জন্য একদম পারফেক্ট হবে। দুষ্টামির বয়স আমার। হ্যাঁ, চলো তো আমার রুমটা দিয়া দাও, শুয়ে পড়ি। সিঁড়ির নিচে দুনিয়ার মশা, আর ওই সিঁড়ি বায়া পানি পড়ে, আমি কি ওনে শুইতে পারবো? আপনার জন্য কি এখন আমি ভিআইপি রুম খুঁজতে যাব? হ্যাঁ, আগে তো থাকতেন টিনের ঘরে, এখন তো বিল্ডিং দেখা লুপ সামলাইতে পারতেছেন না তাই না? যেখানে বলছি ওখানে গিয়ে ঘুমান, যান। আর তাছাড়া বাবার পাশের রুমে কেউ থাকতে পারবে না, আর আপনি তো নাক ডাকেন, বাবার প্রবলেম হবে। আর আমাদের যে গেস্ট রুম, ওখানে আমার কয়েকটা বিড়াল আছে, ওখানে আপনি থাকতে পারবেন না। সিঁড়ির নিচে খালি জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই, যদি পারেন ওখানে গিয়ে ঘুমান। বৌমা, তুমি আমার এই বাড়িতে আইনা এখন আমার শাস্তিতে ফেলাইছো না?
আমারে কষ্ট দিতেছ ইচ্ছা করিয়া। এই জিনিসটা যদি আমি আমার এই কাইল্লা বউরে কইতাম, ও আমারে মাথায় কইরা রাখতো, নিজের বিছানা ছাইরা দিয়ে আমারে শুইতে দিত, তারপরেও আমার পা দুইটা টিপে দিত, আমি জানি ঘুমাইয়া পড়তে পারি। আর তুমি আমার এই বাড়িতে না কষ্ট দিতাছো, তুমি ইচ্ছা করে এইগুলা করতেছো। তো যান না যান, আপনারা কাইল্লা বউর কাছে যান। ওখানে গেলে তো আপনার পায়ে তেল মালিশ করে দিবে, আপনাকে আদর করে ঘুম পাড়িয়ে দিবে। তাহলে ওখানেই যান, এখানে এসে কেন এমন ভকভক করতেছেন? আর এখানে যদি আপনার থাকতেই হয় তাহলে ওই সিঁড়ির নিচে পোকামাকড়ের সাথেই থাকতে হবে। তুমি তো আমারে ফান্দে ফেলাইছো, তুমি ঠিকই জানো যে মুখলে এই বাড়িতে আইছি, এখন কোন মুখে আমি আবার নিজের বাড়িতে ফিরে যাবো। আমি যাইতে পারবো না, এটা তুমি বুঝতে গেছো। কিছু করার নেই, যত কষ্টই হোক না কেন সিঁড়ি নিচে শুইতেই হোক, একটু মানায় চলতেই হইব। শখ কত, তাদের থাকার লাগে এক্সট্রা রুম দিমু। এক কাপ চা দাও। বাবা, বুয়া তো নেই, বুয়া তো চলে গেছে। বুয়া চলে গেছে কেন? কেন চলে গেছে? এখন তো বাড়িতে অনেক লোক, সে বলেছে এত লোকের কাজ সে করতে পারবে না। আগে তো আমরা দুইজন মানুষ ছিলাম, আর এখন আমার স্বামী আসছে, আমার শাশুড়ি আসছে। এত লোকের কাজ করতে হলে তাকে বেতন বাড়িয়ে দিতে হবে। কি বলছিস তুই? এমনি তো ওর বেতন বেশি দেওয়া হয়, এখন বাসার কাজকর্ম কে করবে? আসলে কে করবে? কে করবে? কেন আমার শাশুড়ি করবে? তাকে তো আর এভাবে এমনি এমনি বসিয়ে খাওয়াবো না, তাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাবো, তারপর খাওয়াবো। আর যত বাজারের কাজ, পাহারা দেওয়ার কাজ, দারোয়ানের কাজ, সব কিছু আমার স্বামীকে দিয়ে করাবো। ঠিক বলেছিস, এ জামানা বসে বসে কে খাওয়ায়, কাজ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার শাশুড়িকে ডাকি। মা, মা, মা। বৌমা, তুমি আমারে ডাকতেছো? হ্যাঁ ডাক্তারছি। আসলে মা, আমাদের বাসার কাজের বুয়াটা তো চলে গেছে, আর সে অনেক টাকা বেতন চাইতেছে। এত টাকা বেতন দিয়ে তো কাজের লোক রাখা সম্ভব না। আর আমার বাবা তো সবসময় চা খায়। আপনি এখন গিয়ে আমার বাবার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন। আর আজকে থেকে এই বাসার যত কাজ আছে সব কিছু আপনাকেই করতে হবে। কি কইতেছো বৌমা? হ্যাঁ, আমি তোমার বাবারে চা বানায় দিমু, আবার এই সংসারের সমস্ত কাজ করবো? তুমি তো নিজের চোখেই দেখছো আমি আমার নিজের বাড়িতেও কোনো কাজ করি নাই, সব কাজ তো করতো ওই কাইল্লানি। তখন করেন নাই বলে কি এখন করবেন না? এখন তো আপনাকে কাজ করেই খেতে হবে, কারণ আপনাদের মা ছেলে দুইজনকে তো বসিয়ে বসিয়ে খাওয়াবো না, তাই না? বৌমা, তুমি আমার সাথে চিল্লাইয়া কথা কইতেছো কেন? আমি তোমার শাশুড়ি, আদব কায়দা কইরা কথা কও। তা আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? আপনি কোন পাড়ার মহারানী হয়েছেন যে আপনাকে একদম সম্মান দিয়ে কথা বলতে হবে, সালাম দিয়ে কথা বলতে হবে? শোনেন, আমাদের এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজ করে তারপর থাকতে হবে। হ্যাঁ, আমার ভাই ঠিক বলেছে, আপনি বসে বসে খাবেন আর সব কিছুর দায়িত্ব আমি নিব, তাই না? আরে এই বয়সে কাজ করলে ডায়াবেটিস হবে না, বুঝতে পারছেন? কাজ করেন, যান। শুনেন, এখন এইভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যান। আগে আমার বাবাকে চা দেন, তারপর বাসার সমস্ত কাজ করবেন। যান। ঠিক করেছিস, এতদিন বসে বসে কে খাওয়াবে? আমি ভুল করছি, আমি চরম ভুল করছি। হারামজাদি আমারে জ্বালায়া পুরাইয়া শেষ করে দিতাছে। বলে পারে গেছস নাকি ভাত খাইতে বইছস? এত দেরি লাগে একটা কাজ করতে, সংসারের সমস্ত কাজ করে রয়েছে। তখন কইছিলাম ঘর দুয়ার ঝাড়ু দিতে, একটা কাজ করতে গেলে আর তিনটা কাজের সময় যায়। তোর কি লজ্জা করে না? তোরে মারতে মারতে এখন আমার হাতের কবজি পর্যন্ত ব্যথা করে, অসহ্য লাগে। কিন্তু তোর লজ্জা শরম নাই। আল্লাহ একটু লজ্জা শরম দিল না যে আমি কাজটা অন্তত ঠিক করি। ওরা তো আমার রূপ পাইলই না, আমার কোনো গুণও পাইলো না। অন্তত কাজটা ভালো কইরা এই বাড়ির মানুষের মনটা জোগায় রাখি। আম্মা, আপনি তো রাগ করতেছেন কেন? আমি কি করছি? আমি তো কামই করতেছি, আমি তো আর বইসা রই নাই। এই যে রান্না শেষ করলাম, এখন গরুরে তো খাওন দিমু, তাই পানি নিয়ে যাইতাছি। এইটাও তো একটা কামের মধ্যেই পড়ে নাকি? হ্যাঁ, কামের মধ্যেই পড়ে। এই যে হাড়ির হাড়ি বইরা বইরা খাস, এইটাও তো কামে পড়ে। গরুরে এখন খাওয়ান দিতে যাইতাছস, এই হলো কি? এই হলো কি? এই যে হাঁসগুলা পেক পেক করতেছে,
বেলা কয়টা বাজে? হাঁসগুলো তো সারস নাই, কি কাজ করস? দেহাস যে কাজ করি, হ্যাঁ? আমিও তো একটা মানুষ মা, সারাটা দিন কুত্তার মতন খাটি, তারপরও আপনি একটা বারের জন্য কিন্তু আমার প্রশংসা করেন না। আমার তো দুইটা হাত মাত্র, এই হাত দিয়ে কয়টা কাজ করবো কোন তো? রান্না করলাম সকালে, তারপরে ভাবছি ঘর ঝাড়ু দিমু, উঠান ঝাড়ু দিমু, হাঁসের খোয়ার খুইলা হাঁসের খাওয়ান দিমু। আপনি কোনো চিন্তা করেন না তো মা, আমি সমস্ত কাজ করবো, আপনার কোনো কাজ করা লাগবে না সংসারের। তারপরেও আমি চাই আপনি একটু আমার ভালোবাসা আপনার বুকে জড়াই নেন, আমার একটু ভালো ভালো কথা কন। আমি আপনার কাছে আর কিছু চাই না মা, বিশ্বাস করেন। প্রশংসা? আল্লাহ রে আল্লাহ, কি না তার চেহারা, নাম রাখছে পিয়ারা, কুত্তাই দে পাহারা, তারে বলে আমি করবো প্রশংসা? এই আয়না দিয়া কি তোর চেহারাটা দেহস না? তোরে আমি আমার বুকে জড়ায় নেমু, তাকাইলি তো ঘৃণা করে। মানুষের তো কালো একটা চেহারা থাকে, কিন্তু এরকম একটা বিশ্রী চেহারা তোর। সি, মাফ করো আল্লাহ, আল্লাহ মাফ করো। তোমার সৃষ্টি সবই সুন্দর, কিন্তু মাঝে মধ্যে একটা সৃষ্টি যে হয় না, এটি না কইয়া পালা যায় না। যা। মা, আপনার প্রশংসা করতে হইব না, তারপর আপনি রাগ করেন না, কারণ আপনার রাগ করলে আপনার প্রেশার বাইরে যাইব, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি চাই না আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। আমি যাইতাছি গিয়ে এখনই সব কাজ কইরা দিতাছি। চুপ কর এখন, চুপ কর। আমার পেশার নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। আমার পেশার তো সেই দিনে উঠে গেছে। সামান্য কয়টা টাকার জন্য তোর এই খুমাডা, এই যে একটা কাল্লা মার্কা চেহারাটা আমার বাড়িতে এসে পাড়াতিছে, আমার পেশা সেই দিনে উঠে গেছে। আমি যদি পারতাম এই টাকাগুলা তোর বাড়িতে ঢিল মাইরা দিয়া তোর লাথি মাইরা ওই বাড়িতে থুই আসতাম। যা এখন, হা করে থাকিস না, যা। বদের আগে এই সামান্য একটু পানি নিতেছে, আর তার ঢং দেহ, বালতি বইরা পানি নিব, যে কাজটা হে একবার করতে পারবো এই কাজটা করবো হ্যাঁ 3 বারে। ওর কাজ দেখলে না মাথা এমনিতেই গরম হইয়া যায়। কি যে একটা ভুল করছিলাম আল্লাহ, সামান্য কয়টা টাকার জন্য এই কাল্যাণীরে আমি আমার বাড়ির বউ বানাই আনছি। আমার দুঃখ তো কইতে পারি না আমার পুলাটারে। আমি যদি আমার পুলারে কই যে বাজান এই কাল্যাণীরে তুই এখন দৌড়াই দে, সাথে সাথে দৌড়াই দিব। আমার পুলার মনে দুঃখ পাইব দেখে আমি কিচ্ছু কই না। আল্লাহ, তুমি তুমি এই কাল্যাণীটারে একটু বেশি করে বৃষ্টি বরফ ফালাইয়া আর একটু ফর্সা করে দিতে পারো না আল্লাহ? দেও না। তাও কি করলো ওই দিন? ওয়াশরুমে গেছি, আমি তো জানি না, ওয়াশরুমে যাইয়া যখন ঢুকতে গেছি আমি তো ভাবছি এই আমার কাম শেষ। সেই বড় পেতনি যেই চিল্লান দিয়ে দৌড় দিতে চাইছি, আম্মা আম্মা দাঁড়ান। ও, পরে আত্মাটা আমার কলিজাটা বুকের ভিতর আইছে। তা না হইলে ওই দিন আমি স্ট্রোক করে মরেই যেতাম। ও যে এমন কাইলার কাইলা, অন্ধকারে গেলে বুঝাই যায় না যে একটা মানুষ দাঁড়ানো আছে। আর যদি হাইসা দে, সাদা দবদবা দাঁতগুলা এমনি গজায়া উঠে। আল্লাহ, তুমি আমি রত্ন চিনতে ভুল করছি। আরে মা, কি ব্যাপার, কি হয়েছে? তুমি কান্দিতেছো কেন? আমি খুব ভুল করছি, আমরা খুব বড় ভুল করে ফেলাইছি। লক্ষ্মী প্রতিমার মতো বৌমারে অবহেলা করছি, লাঞ্ছনা করছি, কথায় কথায় নানান ধরনের কথা শুনাইছি, খাওয়ন দেই না, পরন দেই না। এই যে তোর বউ সুন্দরী সুন্দরী আমার এই বাড়িতে আইনা কাজের বুয়ার মতো কাজ করাইতাছে। আগে বুঝতে পারি নাই ওর মনে মনে যে এত শয়তানি। যাই হোক, আমার বৌমার তোর গায়ের রংটা কালো ছিল, কত কথা কইতাম, মাইয়াটা মুখ থেকে একটা কথা বাইর করতো না, সারাক্ষণ হাসি মুখে আমার সাথে কথা কইতো। তোর বউ আমারে কয় তার বাপের চা বানায় দেওয়ার জন্য দিছি। আমারে দিয়ে বা সংসারের সমস্ত কাজ কাম করাইতেছে, রান্না বাড়া করাইতেছে, কইতাছে কাজের বুয়া নাকি চইলা গেছে, এই জন্য আমার কাজ করতে হইব। বাজান বিশ্বাস কর, কাজের বুয়া যায় নাই। আমার কি মনে হইতাছে বাপ মাইয়া মিলা কাজের বুয়ারে তাড়াই দিছে, আমারে দিয়ে সংসারে কাজ কাম করাইবো। আমার মনে হয় 2 দিন পর তোরে দিয়েও কাজ করাইবো। মা, 2 দিন পর না, আমার অনেক আগে থেকে কাজ কাম করায়। এই বাড়িতে আসার পর থেকে যত কাজ কাম আছে, একটা
চাকরও কিন্তু এমন ভাবে একটা সংসারের জন্য এত কাজ করে না, যতটা কাজ আমারে দিয়ে করায়। বাজার করা থেকে শুরু করে মনে করো যে সংসারের যাবতীয় যত পরিশ্রমিক কাজ আছে সব কিছু আমার ঘাড়ের উপর দিয়ে করায় মা। আর ও যে আমার বউ, এটা তো ওর মধ্যে কোনো লক্ষণ দেখি না মা। সব সময় দেখি ও আমার সাথে চাকরের মতো আচরণ করে। একটা চাকর রে সাধারণভাবে মানুষ কয়, কিন্তু ও না, ও সব সময় আমারে ঘাড় ধরে ধাক্কা দিয়ে কয় এইটা কর, এইখানে যাইতে বললে ঘাড় ধরে ধাক্কা দিয়ে কয় এইখানে যা। মা, এই বাড়িতে আসার পর থেকে না ওর সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। ওর ব্যবহারের মধ্যে এখন আর সেই ভালোবাসা নাই, আমি যে ওর স্বামী ও না এই কথা মনেই করে না। আর দেখছি আমার এই পাশে রাইখা ও কার সাথে জানি কথা কয়। আমি ওর সাথে একটু রোমান্টিক কথা বলতে গেলাম না, ও আমার সাথে শুধু খ্যাট খ্যাট করে। এখন তো আমার মনে হইতেছে যে আমাদের দুজনরে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। বাজান রে, মানুষ ঠিকই কয়, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। আরে আমি হীরার টুকরা ফালাইয়া দিয়া কাছের টুকরা হাতে নিয়ে ঘুরতাছি, আর আমার সত্যিকারের হীরার টুকরা কালা বউ পরে আমরা অবহেলা কইরা ফালাইয়া রেখে চলে আইছি। বাজার এইখানে তাই আর দেরি করা যাইব না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যাইতে হইব। আল্লাহ জানে আমার কালো মানিক না জানি কি করতেছে। ঠিকই বলছো মা। দেখো আমি না এখন হারে হারে টের পাইতেছি যে মানুষের চেহারা কালা হইলে তার মনটা কালা হয় না। আসলে মানুষ তো সুন্দর হয় তার মন থেকে। একজন মানুষ যদি মন থেকে সুন্দর হয় তাহলে সে সুন্দর। অন্ধের মতো সুন্দর বইয়ের পিছে দৌড় পাইরা শেষমেশ দেখো আমাদের কি পরিণতি হয়েছে। মা, আমরা অনেক ভুল করছি, আমরা প্রয়োজনে ওর কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চামো। তারপরেও আমার মনে হয় যে ওর কাছে ফিরে যাওয়া উচিত না। বাজান ঠিক কথাই কইছস, কাউরে কিছু না কইয়া বৌমার কাছে চল। বৌমা যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবো না। আর দেরি করন যাইব না, সকাল সকাল এই বাসা থেকে বাইরে যাইতে হইব। ঠিক আছে মা, ব্যাগগুলো আমি গোছাই রাখতেছি, কালকে সকালে রওনা দেব। আচ্ছা যা, আমি এটা ঝাড়ু দিয়ে আসতেছি। অনেক সহ্য করছি, আর না, আমি আমার এই জীবন রাখবো না। যে জীবনে কোনো সুখ শান্তি নাই সেই জীবনের কোনো মানে নাই। আজকেই তাইলে ঘটুক এই জীবনের সমাপ্তি। কি ব্যাপার ভাবি, আপনি নদীতে ঝাঁপ দিতেছেন কেন? আমি আত্মহত্যা করবো তাই নদীতে ঝাঁপ দিতেছি, আপনি আমার বাধা দিলেন কেন? আপনি এটা কোনো কথা বললেন? একটা জীবন নষ্ট করে ফেলাইতেছেন, আপনি আত্মহত্যা করবেন? আত্মহত্যা করা মহাপাপ, আপনি আত্মহত্যা কেন করবেন? যে জীবনে কোনো সুখ শান্তি নাই ওই জীবন রাইখা কি করবো কোন তো ভাই? ভাবি, আত্মহত্যা তো সমাধান না। আপনার কি হয়েছে সেটা আমাকে খুইলা বলেন। দুঃখের কথা কি কমো কোন তো ভাই? এই যে আমার গায়ের রং, যত অশান্তি এই গায়ের রং নিয়ে। আমি কালো বইলা সেই ছোটবেলা থেকে আমার কথা শোনা লাগছে। সবাই আমারে অপমান অপদস্থ করত, এবং কি আমি যে মায়ের গর্ভে জন্ম নিছি সেই মা পর্যন্ত আমারে দেখতে পারতো না, খাইতে দিত না। সব সময় আমার অন্যান্য ভাই বোনের থেকে আমারে আলাদা করে রাখতো। আমি নাকি তাগোর সঙ্গে মিশলে আমার গায়ের কালো রং নাকি তাগোর শরীরে ভরবো। আমার মা পর্যন্ত আমার নিয়ে তফাৎ করতো। স্কুল কলেজে যখন যাইতাম তখনও আমার বন্ধু বান্ধব আমার সঙ্গে মিশতো না। প্রত্যেকটা মানুষের বন্ধু বান্ধব থাকতো, আমার ছিল না, কারণ আমি কালো, আমি দেখতে অসুন্দর সেই জন্য। আর এখন বিয়ে হয়েছে, কোথায় সুখে শান্তিতে একটু সংসার করবো তা না, আমার স্বামী আমার শাশুড়ি প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে। এবং কি আমার স্বামী তো আর একটা বিয়ে পর্যন্ত করলো, আমি সেইটাও মাইনা নিলাম। কিন্তু এখন তারা আমারে চাইরা অন্য জায়গায় চলে গেছে। এখন আপনি কোন ভাই, একা একা কি বাঁচা যায়? আমি বাইরে কি করবো কোন? ভাবি, আপনার সবকিছুই তো আমরা জানি। আপনার সাথে কি ঘটে, আপনার শাশুড়ি, আপনার স্বামী,
আপনার উপর কতটুকু অত্যাচার করে সবই তো আমরা জানি শুনি, আমরা দেখছিও। সেদিনও তো আমি ভাইজানরা কত কিছু বুঝাইলাম, কিন্তু সে বুঝলো না, সে আবার একটা বিয়া করলো। আচ্ছা আপনি আমার কোন তো, এই যে আপনি কালো হইছেন, এটা কি আপনার দোষ? আমরা তো কেউ নিজের ইচ্ছায় কালো হই না বা ফর্সা হই না, এটা পুরোটা নির্ভর করে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যেমন চায় মানুষকে তেমন ভাবে সে সৃষ্টি করে, তেমন ভাবে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই জন্যই তো আমার আল্লাহর উপরে রাগ, কারণ প্রত্যেকটা মানুষের সুন্দর করে দিছে, আমারে কেন কালো করে দিছে? যেহেতু কালো কইরা দিছেই, তাইলে আমার কপালে একটু সুখ লেখা দিত, তাও তো উনি লেখা দেয় নাই। তাই আমি চাইতাছি উনি যে জীবন আমারে দিছে, আমি আত্মহত্যা কইরা সেই জীবন আমার ওনারে ফেরত দিমু। ভাবি এইভাবে কথা বলেন না, আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। মানুষের সাথে মানুষের রাগ আপনি আল্লাহর উপর দেখাইতেছেন। আরে এই যে একটা জীবন কত সুন্দর, আল্লাহর দয়ায় আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি। আমরা যদি রাস্তার কুকুর হিসেবে জন্মগ্রহণ করতাম, একবার ভাবছেন আপনি কালো বইলা এরকম করতেছেন, অথচ অনেক সুন্দর মানুষ আছে যাদের জীবনে আপনার চেয়ে বেশি দুঃখ, বেশি কষ্ট। ভুলটা করছে আপনার স্বামী, আপনার শাশুড়ি। আল্লাহর কাছে শুধু দোয়া চান তাদের ভুল যাতে ভাঙে। এভাবে যদি জীবনটা নষ্ট করে ফেলেন, আপনি এখন বুঝবেন না, যখন দমটা অনেক কষ্টে বাইর হবে না, এই যে পানিতে যখন ডুইবা মরতে যাবেন, তখন বুঝবেন মৃত্যু যন্ত্রণা। একটা মানুষ যতক্ষণ না মৃত্যু যন্ত্রণা বুঝতেছে, ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে না পৃথিবীতে বাইচা থাকা কতটা মজার, কতটা মধুর। কি করবো ভাই কন্ত, আমিও তো প্রত্যেকটা মানুষের মতন আমার জীবনটা আমি অনেক ভালোবাসি, আমারও বাঁচতে ইচ্ছা করে, অনেক দিন বাঁচতে ইচ্ছা করে, কিন্তু আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই। তাই আমি কষ্টে ক্ষোভে এতগুলো কথা কইয়া ফেলাইছি। আপনি আমার আর বাধা দিয়েন না ভাই, আমি আত্মহত্যা করবো, আমার এইটাই শেষ সিদ্ধান্ত। ভাবি আপনি আমার কথাটা একবার বোঝেন, একবার ভাবেন। মইরা যাওয়া বা এই যে সুইসাইড করা, এটা যদি সমাধান হইতো, তাহলে অনেক মানুষ আছে যারা কষ্টে থাকে। আপনি সবসময় আপনার চেয়ে দুঃখী মানুষটার দিকে তাকাবেন, আপনার চেয়ে সুখী মানুষটার দিকে না। আপনি তো তাও আপনার স্বামীর সংসার করতেছেন, যে স্বামী আপনার উপর নির্যাতন করে, শাশুড়ি নির্যাতন করে। এমন অনেকে আছে যার স্বামী বাইচা নাই, বিধবা জীবন যাপন করতেছে, যার বাবা নাই, মা নাই, পরিবার পরিজন কেউ নেই, একা জীবন যাপন করতেছে, তারও একটা জীবন, তারপরেও সে বাইচা রইছে। সে আত্মহত্যা করার কথা মাথায় আনে নাই। আর আপনি কিনা নিজের সুখের কথা চিন্তা করতেছেন? আপনি সবার সুখে নিজের জীবন বিলায় দেন। আপনি তো শিক্ষিত একটা মেয়ে, আমি যতটুকু শুনছি আপনি খুব ভালো লেখাপড়া করছেন। আপনার স্বামীর সংসার করতে হবে কেন? আপনি তো চাইলে নিজে দুইটা বাচ্চা পড়ায়, নিজে একটা চাকরি করে নিজের জীবনটা অতিবাহিত করতে পারেন। আমি বলতেছি গায়ের রং কিচ্ছু না, মানুষের মনের রংটাই আসল। যার মনের রং যত সাদা সে তত ভালো মানুষ। আরে আপনি তো আপনার মনের ভিতরের যে বাতিটা নিভায় ফেলছে, সেই বাতিটারে জ্বালান। ওই বাতিটা জ্বালায়া ওই বাতির আলোতে আপনি অনেক ছেলেপেলের মানুষ করতে পারবেন, অনেকের মধ্যে জ্ঞান বিতরণ করতে পারবেন। আপনি সেইটা না করে কিন্তু একটা শিক্ষিত মেয়ে হয়ে আপনি পানিতে ঝাঁপ দিতেছেন আত্মহত্যা করার জন্য, এটা তো ঠিক না। আপনার মনের বাতিটারে জ্বালান। এই সংসারে এসে আপনি তো আপনার মনের বাতিটারে নিভায় ফেলছেন। মনের বাতিটারে জ্বালায়া এই আলোতে অন্য মানুষকে আলোকিত করেন, তখন আপনার গায়ের রঙের কালো কোনো কিচ্ছু থাকবো না, কোনো কিচ্ছু ম্যাটার করবো না। ভাই আপনি তো ঠিক কথা কইছেন। আমি তো সবার কথা শুনতে শুনতে আমি তো ভুলেই গেছি যে আমি একটা শিক্ষিত মাইয়া। আমি তো চাইলেই নিজের উপরে ভর করে বাঁচতে পারি, আমার অন্যের উপরে ভর করে কেন বাঁচা লাগবে? ভাই আমি আত্মহত্যা করবো না, কারণ আত্মহত্যা করা তো পাপ। আমি এই জীবনে শান্তি পাইলাম না, আমি আখিরাতে শান্তি পাইলাম না, তাহলে আমার তো জীবনের কোনো মূল্যই থাকবে না। এই তো আপনি বুঝতে পারছেন। ভাবি অন্যের জন্য নিজের জীবনটা ধ্বংস করে লাভ নাই। আপনি বাড়ি যান, আপনি ভাবেন আপনি কি করবেন, তারপরে ভাইবা চিন্তা একটা পজিটিভ সিদ্ধান্ত নেন। আমার ভাবা শেষ ভাই, আমি কি করব? আমি একটা স্কুল খুলবো, ওইখানে বাচ্চাকে শিক্ষাদান করবো, বাকিটা জীবন আমি এইভাবে পার করবো। আপনারা অনেক ধন্যবাদ ভাই, আপনি যেমন করে আমারে বুঝাইলেন, আমার সাহস দিলেন, এরকম করে কেউ আমার সাহস দেয় নাই, বুঝায় নাই, তাই জীবনের প্রতি আমার একটা ঘৃণা জন্মাই গেছে। আপনারা অনেক ধন্যবাদ। আমি আসি তাইলে ভাই। যাক।
আপনারা বৌমা বৌমা তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বৌমা, আমারে মাফ করে দাও। আমারও তুমি ক্ষমা করে দাও। কি হয়েছে আপনারা এইভাবে ক্ষমা চাইতেছেন কেন? কি হয়েছে কোন তো? আপনাকে শরীর কি অসুস্থ? আমি কি কোনো অন্যায় করছি? কোনো কাজ কাম করতে হইব? আপনারা যে এই বাড়িতে আবার ফিরাইছেন আমি খুব খুশি হয়েছি আম্মা। আপনাকে ছাড়া না এই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আপনি আমারে দিয়ে সমস্ত কাজ করান, আমার উপরে অত্যাচার করেন, আমার কোনো সমস্যা নাই, তারপরও আপনারা এই বাড়িতে থাকেন। না না, তোমার কোনো কাজ করতে হইব না, সমস্ত কাজ আমি করব। কত অত্যাচার আমি তোমার উপরে করছি, কত নির্যাতন করছি, বুঝি নাই। আরে আমি তো না বোকা ছিলাম, আমি অন্ধ ছিলাম, তোমারে আমি চিনতে পারি নাই। ও বৌমা, তোমারে চিনতে পারি নাই। উর্মি, দেখো আমি একজন স্বামী হিসেবে তোমার কোনো দায়িত্ব আমি পালন করতে পারি না। তুমি কালো বইলা কত অপমান করছি, কতভাবে তোমার সাথে নির্যাতন করছি, এই সব কিছুর দায় একমাত্র আমার। আমি যদি তোমার মন থেকে ভালোবাসতাম তাহলে হয়তোবা তোমার সাথে এরকম অন্যায় হইতো না। দেখো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। তোমার সাথে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমাদের দুইজনের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। না না, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। আপনারা তো আমার আপনজন, আমার পরিবার। আপনারা ভুল করছেন, আপনাকে ভুল বুঝতে পারছেন, এতে অনেক কিছু। আমি চাই আমরা সবাই মিলে একসাথে থাকি, একা একা থাকতে ভালো লাগে না। চলেন ভিতরে চলেন। দেখছস দেখছস বাজান, আসলে মানুষের রং কোনো কামেরই না, আসল হইছে ভিতর। ভিতরটা যার পরিষ্কার সেই হইল মানুষ। ওর উপরের রং কালো তো কি হইছে, ভিতরটা মানুষ, ভিতরটা পরিষ্কার, কত সহজে আমাকে ক্ষমা করে দিল। ঠিকই বলছো মা, আমি সুন্দরের পিছনে দৌড় পেরা মানুষকে মানুষ মনে করি নাই। আমি ভাবছিলাম যে কালো মানুষের মনও কালো, এদেরকে দেখতে কুৎসিত লাগে, এদেরকে আমাদের সহ্য হয় না। কিন্তু কিন্তু আমি একটা বারের জন্য বুঝি নাই যে আমার ভোটে এত লক্ষ্মী। সুন্দর চেহারাই হইলে হয় না, মানুষের মনও সুন্দর হইতে হয়। আমি তোমারে অনেক ভালোবাসি উর্মি, আমি চাই সারাটা জীবন তোমার সাথে থাকতে। আমি আর কোনোদিন সুন্দরের পিছে দৌড় পারবো না। আর আসল সৌন্দর্য তো তোমার মধ্যে লুকাই আছে। উর্মি, আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাদের সাথে থাকবা তো? থাকমু তো, আমি তোমার সাথেই থাকমু। তাই আজকে আমি অনেক খুশি। এতদিন আমার অনেক রাগ ছিল, আল্লাহর উপরে অনেক রাগ ছিল। এখন সমস্ত রাগ শেষ হয়ে গেছে। কষ্টের পরে আল্লাহ আমার শ্রেষ্ঠ উপহার দিছে। চলেন মা, ভিতরে চলেন। চলো মা, চলো। দাঁড়ান, এবার বুঝতে পারছেন মা আর লিটু? তুমি বুঝতে পারছো একটা মানুষের আসল সৌন্দর্য কিন্তু তার গায়ের রঙে না, তার মনে। সেই মানুষটা ভিতর থেকে কেমন, তার মন মানসিকতা কেমন, সেটা হচ্ছে তার আসল সৌন্দর্য। আর তোমরা বড় আপার সাথে এতদিন ধরে যে সমস্ত ব্যবহার করছো, এগুলা কোনো মানুষের সাথে কোনো মানুষ করে না। হ্যাঁ, বুঝতে পারছি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমার মতো সুন্দর মেয়ের সাথে বিয়ে না হইলে না এই ব্যাপারটা কখনোই বুঝতে পারতাম না। আরে তুমি কোন মুখে আমাদের জ্ঞান দিতে আসছো বলো তো? তুমি কেমন সেটাকে আমি জানি না, খুব ভালো করে আমি টের পাইছি। আরে সৌন্দর্য না নিজের চেহারার মধ্যে থাকে না, মানুষ সুন্দর হইলে তার মনটা সুন্দর হয় না। আমি এতদিন উর্মিকে ভুল বুঝছি, আসলে বই হইতেছে মন থেকে সুন্দর, চেহারা কালো হইলেই তার মনটা কালো হয় না। তুমি যে কতটা খারাপ সেটা তোমার চেহারা দেখে বোঝা যায় না। তুমি কেন আসছো? যাও, তোমাকে লাগবে না। চলে যাও এখান থেকে। কারে কইতেছস বাইরে যাইতে? হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য কি ওই বাড়িতে আইছে? আমাগোর সাথে যা ব্যবহারটা করছে, ও না, ও হইল একটা ধুতুর আর ফুল। দেখতে সুন্দর কিন্তু ভিতরে কোনো গুণ নাই, খাইলে মানুষ পাগল হইয়া যায়। এই সেই ধুতুর আর ফুল। ওরে যদি বাড়িতে না থাকতে দেই, আমরা যদি ওরে বাড়ি থেকে তাড়ায় দেই, সেই জন্যই তো বাপের সাথে করে নিয়ে আইছে তেল তুল মাইরে আমাগো বাড়িতে থাকার জন্য। এখানে ওর কোনো ঠাই হইব না, ওরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দিই। মা, আমি এখানে থাকতে আসি নাই, আমি আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আপার সাথে যে ধরনের ব্যবহার করছেন এগুলো ঠিক করেন নাই।
আর আপনাদের সাথে মিলে তো আমিও আপার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি জানতাম আপা খারাপ মানুষ, কিন্তু আমি জানতাম না এখানে আপার কোনো দোষ নেই, সব দোষ আপনাদের। সব সময় আপনারা আপার গায়ের রং দিয়ে খুঁটা দিতেন, সব সময় তাকে নানান ধরনের কথা শোনাতেন, আর আমাকে যা বলতেন আমিও তাই করতাম। আমি আপনাদের সাথে মিলে মিলে ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আপার সাথে মিশে আমি বুঝতে পারছি আপা আসলে অতটা খারাপ মানুষ না। আপাই হচ্ছে সুন্দর মনের মানুষ, আপনারা হচ্ছে নোংরা মনের মানুষ। আর আমি যখন এই বিষয়টা বুঝতে পারছি, তখন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবার সাথে এই বিষয়টা শেয়ার করি। হ্যাঁ, আমার মেয়ে আমার সব কিছু বলছে। তখন আমার মেয়েরে বললাম, ওদের এই বাড়িতে নিয়ে আসবি। একটা মানুষের অবহেলা করলে মনে যতটুকু কষ্ট পা, তদ্রূপ ও লোকদের অতটুকু অবহেলা না পড়লে সে বুঝবে না। বাবা যা বলছে একদম ঠিক বলছে। বাবার সাথে বুদ্ধি করে আপনাদেরকে আমি ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম, যাতে আপনাদেরকে আমি বুঝাতে পারি একটা মানুষের উপর অত্যাচার করলে, অবহেলা করলে তার কতটুকু কষ্ট লাগে। এখন তো আমার কাজ শেষ, আর আপনাদের সাথে আমি যে আচরণগুলো করছি, যত অত্যাচার করছি, তার জন্য আপনারা আমাকে মাফ করে দিবেন। বাবা, আমাদের কাজ তো শেষ, আর বড় আপা তার সংসার ফিরে পেয়েছে। চলো আমরা চলে যাই। চলো। দাঁড়াও বোন, তুমি কই যাইতাছো? সব কিছু আমারে বুঝাই দিয়া তুমি এইভাবে পলাই যাবা, আর সেইটা আমি মাইনা নিমু? অসম্ভব কথা। এই জীবনের প্রথম কেউ আমারে ভালোবাসলো, ভালোবাসা বুকে জড়াই নিল। জানো, জন্মের পর থেকে সবাই শুধু আমার অবহেলা করছে, আমারে ঘৃণা করছে, কারো কাছ থেকে আমি ভালোবাসা পাই নাই। আজকে এই যে ভালোবাসাটা পাইছি, সেটাও তোমার জন্য। আমার সংসার আমারে বুঝাই দিয়া তুমি চইলা যাইতে চাইতেছো। তোমারও তো এটা সংসার। আমি আমার বোনের সংসার নষ্ট কইরা আমি আমার নিজের সংসার করবো? আমি তো এই সংসার কইরা তৃপ্তি পামু না। দেখো, তুমি আমার বোনের মতো। তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আইছো, তখন আমার প্রথমে একটু কষ্ট লাগছে, পরে আমি মাইনা নিছি যে তুমি আমার বোনের মতো। তাইলে এখন তুমি চইলা যাবা কেন? আমি চাই আমরা দুই বোন এই বাড়িতে সংসার করবো। মানুষ কি 203 মিলা কি সংসার করে না বলো? করে তো। তাই আমার সংসার যদি টিকাইতে হয়, তাইলে তোমারও এই বাড়িতে থাকতে হইব। বুঝতে পারছো? এই বাড়ি থেকে চইলা যাওয়ার কথা বলবা না। আসো, আমার কাছে আসো। আপা, আপনি আসলেই ভালো মনের মানুষ। পৃথিবীতে কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না, আর আপনি কত সহজেই আমাকে মেনে নিছেন। তুমিও যে ভালো, সেই জন্যই মাইনা নিচ্ছি।